লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। পথে পথে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত বেগম জিয়া, নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঈদুল আজহায় ছুটি 10 দিন। সাইবার সিকিউরিটি আইনের সমালোচিত 9টি ধারা বাতিল করে অনুমোদন। মৌলিক সংস্কারের রূপরেখা দিল এনসিপি। 15 মের মধ্যে সব দলের সাথে আলোচনা শেষ করবে ঐক্যমত্য কমিশন। আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে 4 মাস পর বেগম জিয়া দেশে ফিরলেন 2 পুত্রবধূকে সঙ্গে করে। গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছে নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি প্রধান। বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে বলে মনে করেন বিএনপি নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। প্রিয় মাতৃভূমিতে এক অন্যরকম ফেরা। নিকট অতীতে নির্যাতন, বন্দিদশা আর নিপীড়নের খড়গে নিষ্পেষিত এক নেত্রীর জনতার ভালোবাসা নিয়ে ফিরে আসা। গণ অভ্যুত্থানে বদলে যাওয়ার সময়ে অনাগত রাজনীতির পালে নতুন পথ চলায় ঐক্যের আশা হয়ে যেন ফিরলেন বেগম খালেদা জিয়া। তাই তো নেত্রীকে বরণে পথে পথে মানুষের ফুলেল শুভেচ্ছা বার্তা। কাতারের আমিরের দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া যখন প্রিয় মাতৃভূমির মাটি স্পর্শ করেন, তখন পথে পথে মানুষের দীর্ঘ অপেক্ষা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বেগম জিয়াকে বিমানবন্দরে উষ্ণ অভিবাদন জানান। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। পরে তার দীর্ঘ গাড়িবহর মানুষের শুভেচ্ছায় সিক্ত হতে হতে রাজধানীর পথ ধরে এগিয়ে চলে গুলশান অভিমুখে। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে কাওলা, বনানী, গুলশানের পুরো পথ জুড়ে অবস্থান করা নেতাকর্মীরা আর সাধারণ মানুষ ভালোবাসা জানায় জাতীয়তাবাদী আদর্শের এই নেত্রীকে। গেল 1 দশকেরও বেশি সময় গুলশান 2 নম্বর সড়কের যে বাড়িকে করে রাখা হয়েছিল বিচ্ছিন্ন, নিঃসঙ্গতার শেকলে বন্দী, নির্জন, সেখানে এখন তুমুল উচ্ছ্বাস আর উদ্দীপনার বাঁধ ভাঙা আয়োজন। ফিরোজা আবারও ফিরেছে পুরনো রূপে। যে ফিরোজায় নিকট অতীতে গৃহবন্দী আর পরিবারহীন একাকী সময় কেটেছিল 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সেখানে তিনি এবার ফিরলেন 2 পুত্রবধূকে নিয়ে, সঙ্গে অগণিত মানুষের ভালোবাসা। বেগম জিয়ার গাড়িবহরকে স্বাগত জানাতে তখন সরগরম ফিরোজা। নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড়ে জাতীয়তাবাদের নেত্রী ফিরলেন তার আপন নিড়ে। দীর্ঘ 4 মাস পর পুত্রবধূদের নিয়ে ফিরোজায় পৌঁছে দলীয় নেতাকর্মী আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বেগম খালেদা জিয়া। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ম্যাডাম আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। লন্ডনের চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় মানুষের উচ্ছ্বাসের পাশাপাশি প্রার্থনায়ও ছিলেন বিএনপি প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে পথে পথে মানুষের শুভেচ্ছা অভিবাদনের মধ্য দিয়ে বেগম জিয়া বিমানবন্দর থেকে ফিরোজায় ফিরতে সময় লেগেছে দীর্ঘ 2 ঘন্টারও বেশি। বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পথে পথে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ঢল। তৃণমূল নেতাকর্মীরা মনে করেন বেগম খালেদা জিয়ার ফিরে আসা প্রেরণা যোগাবে তাদের। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। 16 বছরের বেশি সময় রাষ্ট্রীয় শাসনের জাতাকলে পিষ্ট এক আপসহীন চরিত্র বেগম খালেদা জিয়ার রাজকীয় প্রত্যাবর্তন।
দূর থেকে এক নজর দেখার জন্য প্রচণ্ড রোদ উপেক্ষা করে অপেক্ষা কুর্মিটোলা থেকে কাওলা হয়ে বনানী। এয়ারপোর্টের নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে রাজপথে খালেদা জিয়ার গাড়িবহর আসার পরই ব্যানার, ফেস্টুন আর ফুল নিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। হাসি মুখে সবার অভিবাদন গ্রহণ করেন তিনি। গণতন্ত্রায়ন এবং দলকে এগিয়ে নিতে নতুন করে উজ্জীবিত হবে বলে মনে করেন দলীয় নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাদ। এই খবর বাংলাদেশের রাষ্ট্রের জন্য অনেক আনন্দের, অনেক উৎসবের। এই স্বৈরাচারী হাসিনা পতন হওয়ার পরে আরো শক্তিশালীভাবে আগামী দিনে গড়ে তুলবেন ইনশাল্লাহ। দলের কর্মকাণ্ড, দলের মিছিল, মিটিং, সমাবেশে উনি আবার মাঠে নামবে। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দ্বারা অব্যাহত থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ পাক যেন ওই সুস্থতা তাকে দেন, আমরা এই দোয়া প্রত্যেক মুহূর্তে করছি। সেনাবাহিনী, র্যাব, পুলিশের নিরাপত্তা বেষ্টনী ছাড়াও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করেন পুরো পথ জুড়ে। তবুও মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেন আছড়ে পড়ে সড়ক জুড়ে। ওনার যে সারা জীবনের যে ত্যাগ তিতিক্ষা, এই যে নীতির সাথে রাজনীতি করেছেন, মহান আল্লাহ তাকে তার পুরস্কার দিয়েছে। আমাদের যে গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে আমাদের আন্দোলন, সেই আন্দোলন আরো উৎফুল্ল হবে এবং আমরা আমাদের নেতাকর্মী আরো চাঙ্গা হবে। বেগম খালেদা জিয়ার আজকে বাংলাদেশে ফিরে আসা আগামী দিনে গণতন্ত্রের জন্য মাইল ফলক। ওনার এই আগমনটা চিকিৎসা শেষে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। নেত্রী আজকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন, মানুষের অনেক প্রত্যাশা তার প্রতি। ঢাকার রাজপথ প্রত্যক্ষ করল দীর্ঘদিনের লড়াকু এক যোদ্ধার বীর দর্পে ফিরে আসার নতুন ইতিহাস। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন ডক্টর জোবায়দা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। লন্ডনের হিথ্রো থেকে শাহজালাল বিমানবন্দর, সেখান থেকে ফিরোজা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের সঙ্গী হিসেবে উজ্জ্বল উপস্থিতি তার পুত্রবধূ জোবায়দা রহমানের। দীর্ঘ 17 বছর আগে একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে স্বামী তারেক রহমানের সাথে লন্ডন যান তিনি। এরপর গড়িয়েছে অনেক সময়। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সঙ্গী হন তার দুই পুত্রবধূ। জোবায়দা রহমান একজন চিকিৎসক ও স্বনামধন্য পরিবারের সন্তান। তা সত্ত্বেও রাজনীতিবিদ তারেক রহমানের স্ত্রী হবার কারণে তার উপরও নেমে আসে মামলার হয়রানির খড়গ। দেশ ছাড়ার 15 দিন পরেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বামী তারেক রহমানের সাথে তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালে দেয়া রায়ে ঢাকার একটি আদালত জোবায়দা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয়। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর জোবায়দা রহমান সহ অন্যদের আদালতের ওই সাজা স্থগিত হয়। এত কিছুর পরও জোবায়দা রহমান দেশে ফেরায় খুশি বিএনপির নেতাকর্মীরা। ডক্টর জোবায়দা রহমান আসছে, তিনি বাংলাদেশে খুবই অত্যন্ত সবার কাছে ঠিক ম্যাডামের প্রতিচ্ছবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন, তার সঙ্গে জোবায়দা রহমান ফিরছেন এবং শর্মিলী রহমান ফিরছেন। এটা একটা পারিবারিক আবহাওয়া পরিবর্তনের মতো তাদের মধ্যে একটা স্বস্তি এনে দিয়েছে। দুই পুত্রবধূ দেশে ফেরায় বেগম খালেদা জিয়া দেশে পরিবার পরিজনের সান্নিধ্য পাবেন বলে জানান তারা। ডাক্তার জুবাইদা রহমান উনি একজন নামকরা কার্ডিওলজিস্ট, উনি দেশে ফিরছেন, আমাদের আনন্দের শেষ নাই। তিনি হচ্ছে জিয়া পরিবারের শুধু সদস্য নন, উনি ইতিমধ্যে দেশবাসীর হৃদয় নিংড়ানো ভালোবাসায় অভিষিক্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছে, আমরা আনন্দে আজকে আবেগ আপ্লুত। জোবায়দা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গৃহবধূ থেকে রাজনীতির চড়াই উতরাই পেরিয়ে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন একজন সফল রাজনীতিবিদ। দেশ ও জাতির এক সংকটময় মুহূর্তে সাড়া দিয়ে গৃহবধূ খালেদার রাজনীতিতে প্রবেশ। জনতার রায় তাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে 3বার। এই বন্ধুর পথে মামলা, নির্যাতন আর জেল জীবনের নিদারুণ কষ্ট তাকে বিচলিত করেনি। স্বামী শহীদ জিয়ার আদর্শকে পাথেয় করে মা, মাটি ও মানুষের রাজনীতি বিকশিত করার সংগ্রামে
অদম্য অবিচলতা তাকে দিয়েছে আপোষহীন নেত্রীর উপাধি। দীর্ঘ 17 বছর পর মায়ের সঙ্গে দেখা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবায়দা রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে সন্ধ্যা 6:30টার পর পান্থপথের স্কয়ার হাসপাতালে পৌঁছান ডক্টর জোবায়দা রহমান। 1 ঘন্টারও বেশি সময় হাসপাতালের ভেতর মায়ের সঙ্গে সময় কাটান তিনি। তার উপস্থিতি ঘিরে হাসপাতাল ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সেখান থেকে তার ধানমন্ডির পৈতৃক বাসভবনে যান তিনি। গত 2 মে থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী ও ডক্টর জোবায়দা রহমানের মা বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি। এবারে অন্য প্রসঙ্গ। আগামী ঈদুল আজহায় টানা 10 দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে এর জন্য তাদের 17 ও 24 মে অতিরিক্ত অফিস করতে হবে। উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাদ দেওয়া হয়েছে বিদ্যমান আইনের সমালোচিত 9টি ধারা। সেলিম মালিক জানাচ্ছেন বিস্তারিত। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন ঈদুল আজহার ছুটি নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় 5 থেকে 14 জুন পর্যন্ত থাকবে সরকারি ছুটি। তবে টানা এই ছুটির জন্য ঈদের আগে 2 শনিবার অফিস খোলা রেখে অতিরিক্ত কাজ করতে হবে। 17 মে এবং 24 মে এই 2টা দিন, 2টা স্যাটারডে সরকারি কর্মচারীরা তারা এই 2 দিন কাজ করবেন। বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে। মোট 10 দিন ছুটি। বৈঠকে অনুমোদিত সাইবার নিরাপত্তা অধ্যাদেশে থাকছে না এই সংক্রান্ত আইনের বিতর্কিত 9টি ধারা। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এই কথা জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, এসব ধারায় হওয়া 95% মামলাই হয়রানিমূলক। 25 বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি। সবশেষে আমরা এই আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল সিভিল সোসাইটি, তাদের সাথে 3 ঘন্টা একসাথে বসে ফাইনাল করেছি, চূড়ান্ত করেছি ড্রাফটটা। আজকে এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠেছিল। তারপর সেখানে একটা অ্যামেন্ডমেন্টের সাজেশন আসছে, সেটাও আমরা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এটাও আপনার জাস্ট আমাদের ল মিনিস্ট্রির ভেটিংয়ের পর গেজেট নোটিফিকেশন হবে। হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে। 95% মামলা তদন্তাধীন যেগুলো আছে, বিচারাধীন আছে, সব বাতিল হয়ে। প্রস্তাবিত অধ্যাদেশে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। আর নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কন্টেন্ট প্রকাশ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে শাস্তির বিধান থাকছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি আশাবাদ জানিয়ে বলেছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হবে না এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণে তরুণদের উৎসাহিত করছে সরকার, কারণ নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করতে হলে তাদের রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে। তিনি সফররত তরুণ প্রতিনিধিদের নরওয়ের রাজনৈতিক বাস্তবতা ও তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কেও জানতে চান। প্রধান উপদেষ্টা বলেন, নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হচ্ছে পদ্ধতিগত সংস্কার, আর সেই লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সীমান্ত সুরক্ষার জন্য ওপারে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ। কে কি বলল তাতে যায় আসে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে, তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না, আমরা কখনো সেটা করবো না। এবং এই কাজটি যদি তারা না করেন, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে।
রাষ্ট্রকাঠামোতে কোনোভাবেই যেন স্বৈরতন্ত্র মাথাচাড়া না দিতে পারে এমন মৌলিক সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দ্বিতীয় দফায় দলটির সাথে বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয় 15 মের মধ্যে সব দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে রাজনৈতিক ঐকমত্যে দ্রুতই সনদ তৈরি করা হবে, জানাচ্ছেন মেজবাহ হাসান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সংসদে এলডি হলে ফের আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠকে কমিশনের কাছে রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রশ্নে দলটির সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন শীর্ষ নেতারা। মৌলিক সংস্কারের মূল ভিত্তিগুলো অর্জন করতে সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামো থেকে স্বৈরতন্ত্রের মূলোৎপাটন করার দাবি জানান এনসিপি নেতারা। ফ্যাসিবাদী বা স্বৈরাচারী যে প্রবণতাটা, এই প্রবণতার যে উপকরণগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেমন এককেন্দ্রিক যে ক্ষমতা, দলীয় বিবেচনায় যে নিয়োগগুলো হতো, পক্ষপাতমূলক যে নির্বাচন ব্যবস্থাগুলো আমরা দেখেছি এবং নিয়ন্ত্রিত বিচার বিভাগের যে উদাহরণ আমরা দেখেছি, জনগণের ভোট, মতামত এবং অংশগ্রহণটা এই সার্বিক নীতি নির্ধারণের মূল ভিত্তি হবে। বৈঠকে অধ্যাপক আলী রিয়াদ জানান গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্য কমিশনের নেয়া নানা পদক্ষেপের কথা। এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি, আমরা আশা করি। আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছি, আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। 15ই মের পর দ্রুততার সঙ্গে সেই পর্যায়ে আমরা সূচনা করব। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এনসিপি নেতারা। অভিযোগ করেন সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে একটি মহল। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর দেশের জন্য বড় সমস্যা জানিয়ে নির্বাচনকালীন সরকারের কথা জানায় এনসিপি। প্রশ্নটা উঠেছে যে মাইনর সংশোধনী। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অভিবাসন প্রক্রিয়া সহজ করতে প্রথমবারের মতো ইটালির সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৈধভাবে আরও বেশি সংখ্যক কর্মী নেবার কথা জানিয়েছে ইটালি। রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে দুদেশের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকায় সফররত ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তোদোসি জানান, বাংলাদেশ থেকে বৈধভাবে আরও বেশি সংখ্যক কর্মী নিতে আগ্রহী তার দেশের সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বৈধ পথে যাবার সুযোগের ফলে অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইটালি যাবার সংখ্যা কমবে। বাংলাদেশ সরকার সৌদি, পর্তুগাল, সার্বিয়া সহ বিভিন্ন দেশে আরও বেশি সংখ্যক কর্মী পাঠাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। মূলত যে লাভটা হবে, এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। সৌদি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, ওইখানে যারা অবৈধভাবে থাকছেন, যেসব বাংলাদেশি নারী অভিবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, নারীদের ক্ষেত্রে ওনারা বৈধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অলরেডি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রতিটি শহীদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে ও পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। রাজধানীর বাংলা মোটরে নিজস্ব কার্যালয়ে শাপলা হত্যাকাণ্ডের 1 যুগ বিষয়ক আলোচনা সভায় তিনি কথা বলেন। অভিযোগ করেন, 1 যুগ হলেও শাপলা চত্বরের গণহত্যার সঠিক বিচার হয়নি। দাবি করেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রতিটি শহীদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবার। আওয়ামী লীগকে যদি কেউ প্রশ্রয় দেয় তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন বক্তারা। বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আওয়ামী লীগ সম্পর্কে সকল রাজনৈতিক দলকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান। গত 3 মের মহাসমাবেশে 2 বক্তার অনাকাঙ্ক্ষিত আপত্তিকর শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। আজ সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে কথা বলেন। তিনি বলেন, ওই দিনের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে 2 বক্তা
আপত্তিকর শব্দ চয়ন করেছেন যা হেফাজতে ইসলাম সমর্থন করে না। কেউ এতে আহত হলে তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। একই সঙ্গে সেকুলার প্রগতিশীল ঘরানার যারা এতকাল আলেম ওলামাদের বিদ্বেষমূলকভাবে জঙ্গি, মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক বলে কটাক্ষ করেন, এ ধরনের আপত্তিকর শব্দ চয়ন থেকে তাদের বিরত থাকার আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, আলেম সমাজ এবং অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞকে বাদ দিয়ে একদল নারীবাদীকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর ফলে একচেটিয়া প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আরও 4 মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা সহ মোট 5 মামলায় গ্রেপ্তার দেখানো হলো তাকে। সকালে চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিনের আদালতে 4 মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন বিচারক। গত রোববার কোতোয়ালি থানার 4 মামলায় এবং পরদিন আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সোমবার আদালত আইনজীবী আলিফ হত্যা মামলার বিষয়ে আদেশ দেন। মঙ্গলবার পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি ও হামলার 4 মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়। একটি মামলার বাদী নিহত আলিফের ভাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে সকল প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুপুরে উপাচার্যের কার্যালয়, ট্রেজারারের কার্যালয় সহ সকল দপ্তরে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের 22 দফা দাবি বাস্তবায়ন না করা হলে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়া সহ নানা অভিযোগে আন্দোলন করে বিক্ষোভকারীরা। রোববার উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাবার পর আজ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওপেক ও সহযোগী দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তে বাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হওয়ায় সোমবার দাম নিচে নেমে আসে। দাম কমার জেরে চাহিদা বাড়ায় আজ তেলের দাম বৃদ্ধি পায়। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি 2% বেড়ে $61.46 পৌঁছেছে। পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও ব্যারেল প্রতি 2.1% বেড়ে $58.33 উঠেছে। উভয় জাতের তেলের দাম 2021 সালের পর সোমবার সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। চলতি বছর তেলের দাম 20% কমেছে। ইসবানি প্রিমিয়ামটি খেলার খবর। অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সামিত সোম। আজ ফিফার ডিসিপ্লিনারি কমিটি ছাড়পত্র প্রদান করেছে তাকে। হামজার অভিষেকের পর থেকেই গুঞ্জন শুরু হয় কানাডিয়ান লিগের সামিত সোমকে নিয়ে। প্রাথমিকভাবে 2 সপ্তাহ সময় নিয়েছিলেন এই প্রবাসী ফুটবলার। রাজি হবার পর থেকেই শুরু হয় সব প্রক্রিয়া। প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয়। এরপর সেই আবেদন বিবেচনায় নিয়ে ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেয় আজ। সামিত সোমের বাবা মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যালাভারি এফসিতে খেলছেন। উল্লেখ্য, এর আগে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছিলেন সামিত। আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে সেই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে তার। আরও 1 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে তার। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর তাসকিনকে 1 মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলা হয়েছে। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানান
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। গত বছরের অক্টোবর থেকে গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন তাসকিন। সেই ব্যথা নিয়ে ম্যাচও খেলেছিলেন। তবে ধীরে ধীরে ব্যথা বাড়ায় গত 27 এপ্রিল লন্ডনে উড়াল দেন তাসকিন। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই মাসের প্রথম সপ্তাহেই পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবার কথা তাসকিনের। এদিকে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন। 2 ক্রিকেটার 4 কোচ, এভাবেই কাটল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। এদিন মাঠে অনুশীলন করতে দেখা গেছে 2 ক্রিকেটারকে, আর তাদের নির্দেশনা দেবার জন্য কোচ উপস্থিত ছিলেন 4 জন। স্টেডিয়ামের ভেতরেই নেটে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। বড় শট খেলার অনুশীলন করেছেন জাকের আলী। আরেকটি নেটে ব্যাটিং ঝালিয়ে নিচ্ছিলেন তাওহিদ হৃদয়ের ব্যাটিং পর্যবেক্ষণ করছিলেন হেড কোচ ফিল সিমন্স। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে আসা টেস্ট দলের অনেক ক্রিকেটার এখনও বিশ্রামে আছেন। সিলেটে চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজে আছেন পাকিস্তান সিরিজের দলে থাকা 4 জন। এছাড়া রিশাদ হোসেন এবং নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। দর্শক, খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। পথে পথে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত বেগম জিয়া। নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঈদুল আজহায় ছুটি 10 দিন। সাইবার সিকিউরিটি আইনের সমালোচিত 9টি ধারা বাতিল করে অনুমোদন। মৌলিক সংস্কারের রূপরেখা দিল এনসিপি। 15 মের মধ্যে সব দলের সাথে আলোচনা শেষ করবে ঐক্যমত্য কমিশন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।